CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে উত্তপ্ত পরিস্থিতি, মাছ বাজারে দুপক্ষের আক্রমণ, পাল্টা আক্রমণে আহত 20। জুবিন গার্গের সমাধিস্থলে পুলিশ কাউকে বাধা দেবে না, আইন মেনে সবাইকে চলতে হবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন পট্টিতে রাজলক্ষ্মী ফুড সেন্টারে ভাঙচুরে প্রতিবাদে সরব বিএনএস ও ব্যবসায়ী মহল। লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমা হাসাও অন্তর্ভুক্ত হবে না, বললেন মন্ত্রী কৌশিক রায়। বেহাল শিলচর কালাই সড়কের সংস্কারের দাবিতে পথ অবরোধ। এখন আসছি বিস্তারিত সংবাদে। শ্রীভূমির পাথারকান্দিতে বৃহস্পতিবার রাতের দিকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মাছবাজারে দুপক্ষের আক্রমণ, পাল্টা আক্রমণে আহত 20 জন লোক। এর মধ্যে দুজনের অবস্থা অতি সংকটজনক হওয়ায় তাদের প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে। প্রত্যক্ষদর্শীদের মতে বাজারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল দুপক্ষের মধ্যে। বৃহস্পতিবার রাতের দিকে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হলে একসময় পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে একে অন্যকে আক্রমণ, পাল্টা আক্রমণ করতে থাকেন। আচমকা আক্রমণে মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জাহেদ উদ্দিন গুরুতর আহত হন। আহত অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি প্রতিবেদন লেখা পর্যন্ত। আহতদের প্রাথমিক অবস্থায় পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে পরবর্তীতে তাদের স্থানান্তর করা হয় শ্রীভূমি সদর হাসপাতালে। জুবিন গার্গের ন্যায় বিচার চেয়ে গৌরব গগৈ মিছিল নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। বললেন 200 থেকে 300 লোক নিয়ে গৌরব গগৈর মিছিল ঝুলন মিছিলের মতো। তিনি আরো বলেন, পুলিশ কাউকে বাধা দেবে না, আইন মেনে সবাইকে চলতে হবে। বরাক সফরের দ্বিতীয় দিন শনিবার কাছাড়ের লক্ষ্মীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। কোনো গৌরব গগৈৰ সমদল তমদল নাই, 200-300 মানুষলৈ ঝুলন যাত্রা মাঝে মাঝে কৰি থাকে, ইমানে কথা। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে বিন্নাকান্দি বিজেপি মন্ডল কার্যালয় ও লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর লাবক খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে চেক বন্টন অনুষ্ঠানে অংশ নেন। এদিন লক্ষ্মীপুর বিধানসভার 19,318 মহিলার মধ্যে 10,000 টাকার চেক বন্টন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ আরো অন্যান্যরা। বিন্নাকান্দি ডেভেলপমেন্ট ব্লক থেকে নিয়তি দাস, কনকলতা মহিলা মিউনিসিপ্যালিটি এরিয়া, এটা সব এএসআরএলএম অন্তর্গত। এবং আমরা বিওকে ডেকে নেব, তামান্না বিও থেকে, রাজাবাজার ডেভেলপমেন্ট ব্লক থেকে মহামায়া পালিকা এবং রাজাবাজার ডেভেলপমেন্ট ব্লক থেকে মহামায়া পালিকা এবং শিলা কর্মকার। আৰক্ষীয়ে কাকো বাধা নিদিয়ে, আইন মানুহৰ কাৰণে।
আমি এটা নিয়ম বনাইছোঁ, নিয়মটো পালন কৰাটো মানুহৰ দায়িত্ব। আৰু কোনোবাই যদি বোলে নহয় আমি গোটেই ৰাতি যাম, যিসকলে যাব তাতে যদি কিবা গণ্ডগোল হয় তেওঁলোকৰে দায়ী হ'ব। আমিতো জুবিনৰ সমাধিত পুলিচ CRP লগাব নোৱাৰোঁ। যি মানুহে আইন ভংগ কৰিব, পিছত যদি তাতে কিবা বিপদ হয়, আইনে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা ল'ব। মই ক'লোঁ নহয় যে কোনোবাই যদি আইন ভাঙে, আইনে তাৰ ওপৰত ব্যৱস্থা ল'ব। কিন্তু তাতে মিলিটাৰী আৰ্মি দিটো আমি সমাধি ক্ষেত্ৰ ৰাখিব নোৱাৰোঁ। সেইবিলাকত আমাৰ কোনো ইণ্টাৰেষ্ট নাই। আইন বনাই দিছোঁ, আইন মানিলে ভাল, আইন নামানিলে নিজে বিপদত পৰিব কেতিয়াবা। গত বৃহস্পতিবার রাতে নতুনপট্টির রাজলক্ষ্মী ফুড সেন্টারে ভাষাগত বিদ্বেষমূলক ভাঙচুরের ঘটনায় শনিবার বেলা 11টায় সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করলেন বাঙালি নবনির্মাণ সেনা মিষ্টান্ন বিক্রেতা কল্যাণ সমিতি এবং ইটখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানা গেছে 4 জন অসমিয়া যুবক মদ্যপ অবস্থায় দোকানে প্রবেশ করে কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে গালিগালাজ ও ভাঙচুর চালায়। তারা পুলিশকর্মী ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করে ভাষাগত হুমকিও দেয়। রাজলক্ষ্মী ফুড সেন্টারের স্বত্বাধিকারী দীপাঞ্জন ভট্টাচার্য জানান, একজনকে পুলিশ আটক করলেও বাকি 3 জনের গ্রেফতার দাবি জানানো হয়েছে। বিএনএস এর প্রীতম দেব দোষীদের দ্রুত শাস্তির আহ্বান জানান। মিষ্টান্ন বিক্রেতা কল্যাণ সমিতির সম্পাদক সমর বিজয় ঘোষ ও ইটখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘটনার নিন্দা করে জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাবে। ওনারা যেসব মানে সাম্প্রদায়িক এবং ভাষাভিত্তিক যে কথাগুলো ওনারা বলেছেন, সেটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। বরাকবাসী আমরা দুঃখিত, কারণ আমরা শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু এখানে যে ওনারা বলেছেন, এবং ওনারা প্রশাসনের লোক, যাদের কাছে আমাদের সুরক্ষা দায়িত্ব, ওনারা যদি আমাদের সাধারণ জনতার সাথে এই ধরনের অমানবিক আচরণ করে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনকে সম্মান জানাই, আমরা শাসক দলকেও সম্মান করি, কিন্তু আমাদের এখানে যারা এসছে, যারা ওনারা এখানে এসে যে কাণ্ডটা ঘটিয়েছে, এখানে মারপিট হয়েছে, ইনজিওর্ড হয়েছে, যে দোকানের মালিক উনি বলবেন। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি, এই বিষয়ে আমরা এসপি মহোদয় উনিও সেদিন এসেছিলেন, কিন্তু আজকে আমরা প্রেস মিট করে ওনাকে আবার বলতে চাই যে আমাদের এই যে 4-5 জন যে যারাই ছিল, যারা উগ্র জাতীয়তাবাদী মানসিকতা নিয়ে চলছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ, ওনাদের যাতে অতি সত্বর চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারণ এটাই, আজকে হয়তো এটা এখানে হয়েছে, কালকে এটা অন্য জেলাতেও হতে পারে। ওনারা যে কথাগুলো করে বলেছেন, গালিগালাজ চলে, কিন্তু ভাষা নিয়ে যেটা বলেছেন ওনাদের থেকেই শুনবেন যে এটা এই ভাষা বলতেই হবে, আমাদের এটা আসাম। তো ওনারা বলেছেন আমরা নাও পারতে পারি। দেখুন, এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আমি আজকে ডিমা হাসাও বা কার্বি আংলংয়ে গিয়ে আমি এটা বলতে পারি না যে আমি এটা বলতেই হবে, কারণ ওনারা হয়তো নাও বুঝতে পারেন সেই বিষয়। এই ক্ষুদ্র যদি জ্ঞানটুকু না থাকে, তাহলে ওনাদের হাতে প্রশাসনিক ক্ষমতা কি করে দেওয়া হয় আছে, ওনাদের কাছে প্রশাসনিক ক্ষমতা, এই ক্ষমতাটুকুর অপব্যবহার ওনারা করবেন, এবং এই উগ্র জাতীয়তাবাদী মানসিকতাকে আমরা তীব্র নিন্দা জানাই। লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমা হাসাও অন্তর্ভুক্ত হবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, একটি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত হবে না। কাছাড়ের প্রতিটি গ্রাম অক্ষত থাকবে। মন্ত্রী কৌশিক রায় এই মন্তব্য করেছেন। শনিবার লাবক চা বাগানের খেলার মাঠে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, লক্ষ্মীপুরের মহিলাদের জন্য আজ সম্মানের দিন, গৌরবের দিন। 10,000 টাকা দিয়ে মহিলারা স্বনির্ভর হওয়ার পথে অগ্রসর হবে। এই বছর 10,000 দেওয়া হবে এবং আগামী বছর 25,000 এবং পরের বছর 50,000 টাকা দেওয়া হবে। আজকের দিন লক্ষ্মীপুরের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিগত সফরে 400 কোটি টাকা মঞ্জুর করেন। 4 বার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরে এসেছেন, 1000 কোটি টাকা উন্নয়নমূলক মঞ্জুর করেছেন। এর আগে লক্ষ্মীপুরের 30,000 মহিলাকে অরুণোদয় প্রকল্পের অধীনে অর্থ প্রদান করেছেন বলে জানান তিনি। স্পষ্ট ভাষায় উনি বলেছেন যে 19টি তো দূরের কথা, একটিও গ্রাম
ডিমাহাসাওর সঙ্গে যুক্ত হবে না। কাছাড়ের যে অখণ্ডতা যেভাবে আছে সেই অখণ্ডতা আজকের দিনে যেভাবে আছে আগামী দিনেও সেইভাবে থাকবে। সকাল থেকে আজকে পুরো দিন উনি লক্ষ্মীপুরের জন্য দিয়েছেন। সকালে দুটি আমাদের দলের দুটি কার্যালয় উনি উদ্বোধন করেছেন। এখানে এসে আপনাদের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। 2025 সাল আমাদের এই লক্ষ্মীপুরের জন্য একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 2024 সালের 1 মার্চ উনি এসেছিলেন। আর 1 মার্চ এসে লক্ষ্মীপুর বিধানসভার 400 কোটি টাকার প্রজেক্টের কাজের উনি শুভারম্ভ এবং উদ্বোধন করেছিলেন। আজকের এই দিনে আমাদের লক্ষ্মীপুর বিধানসভার 19,318 জন মায়েরা দিদিরা লাখপতি বাইরেও লাখপতি দিদি হওয়ার পথে আজকে প্রথম কিস্তি 10,000 টাকা করে আপনারা এই চেক আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত থেকে আপনারা নেবেন। আর এই অনুষ্ঠানে আজকের দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় আসামের যশস্বী মুখ্যমন্ত্রী, কর্মযোগী মুখ্যমন্ত্রী, আসামের এই বিগত 77 বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। সড়কের ধুলোয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে জনজীবনে। শিলচর কালাইন সড়কের দুর্দশা নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন ভুক্তভোগী স্থানীয় জনগণ সহ বিভিন্ন দল সংগঠনের কার্যকর্তারা। আজ সড়ক অবরোধে উত্তাল কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন এলাকা। সড়ক সংস্কারের দাবি জানিয়ে প্রশাসন, পূর্ত বিভাগের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকার আকাশ বাতাস ভারী করে তুলেন আন্দোলনকারীরা। শনিবার সকাল 10টা থেকে কালাইন বাজারের ব্যবসায়ী সমিতি বিভিন্ন দল সংগঠনের ডাকে শুরু হয় সড়কের ওপর অবরোধ কার্যসূচি, যেখানে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালিয়ে প্রাথমিক পর্যায়ে ব্যর্থ প্রশাসন। আন্দোলনকারীদের সাফ কথা, সড়ক সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের তরফে প্রতিশ্রুতি না দিলে তাদের আন্দোলন চলবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে কালাইন এলাকা সহ বৃহত্তর পশ্চিম কাটিগড়া এবং বরখলা কেন্দ্রের জনগণের যাতায়াত সহ যোগাযোগের লাইফলাইন বলে পরিচিত গুরুত্বপূর্ণ কালাইন শিলচর সড়কটি। বর্ষার সময় জলকাদা এবং বর্তমান চলতি শুকনোর মরশুম শুরু হতেই ধুলোর ঝড়ে নাকাল কালাইন শিলচর সড়কের পাশের বসতবাড়ির স্থানীয় জনগণ, বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, মুমূর্ষ রোগী সহ ছোট বড় যানবাহনের নিত্যদিনের যাত্রীরা। বলতে গেলে সড়কের ধুলো ঝড়ে স্থানীয় জনগণ সহ ছোট বড় যানবাহনের নিত্যদিনের যাত্রীদের নাভিশ্বাস উঠেছে ইতিমধ্যে। এজন্য সড়কটি সংস্কার সহ নির্মাণের দাবিতে প্রতিবাদে এবার সড়ক অবরোধে গর্জে উঠলেন ভুক্তভোগী স্থানীয় জনতা। আজ কাটিগড়ার কালাইনে সড়ক অবরোধ করে প্রতিবাদে উত্তাল করে তোলেন প্রতিবাদী জনতা। মুর্দাবাদ 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 বিভাগ মুর্দাবাদ 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 বিভাগ মুর্দাবাদ মুর্দাবাদ কালাইন শিলচর জাতীয় সড়ক মেরামত করতে হবে করতে হবে করতে হবে কালাইন শিলচর জাতীয় সড়ক মেরামত করতে হবে করতে হবে করতে হবে মেরামত করা না হলে আমাদের সংগ্রাম চলছে চলবে 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 মেরামত না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে চলবে চলবে চলবে। আমরা খালাইনবাসী, আমরা যারা খাটিগড়ার আমরা খালাইনে বসবাস করি। খালাইনের যে একটা বড় একটা বাজার আছে, খালাইন একটা খাটিগড়া একটা কেন্দ্রবিন্দু। এই খাটিগড়ার যে রাস্তা আছে, যে পয়েন্ট আছে, জাম ট্রাফিক যে সমস্যা তো আছেও আছে। আমরা বারবার সার্কেলের কাছে গিয়া বারবার আমরা অর্ধিত কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি। আমরা বিভিন্ন রিটার্ন আমরা অ্যাপ্লিকেশন মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, বিভিন্ন ক্লাব এনজিও আমরা যোগাযোগ করছি। আর রাস্তা লইয়া তো আন্দোলনের শেষ সীমা। এখন যে বর্তমান যে আমরা ড্রাই সিজন, আমরা আন্টিয়ে কইছেন যে বর্তমান ড্রাই সিজনের যে ধুলাবালি অবস্থা, যে দোকানপাট যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেগুলো আছে, এইগুলা দোকানপাট করার মতো ক্ষমতা মানুষের কাছে নাই। মানুষে তো রুজু করলে মানুষে খাইতো, মানুষের নিত্য প্রয়োজন যেগুলো মানুষের দরকার আছে এগুলো মানুষে করতে পারেন না। কারণ এই যে রাস্তাঘাটের অবস্থা, ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যে সময় যে নাকের যে সর্দি বা তারা যে সাইনাসের যে প্রবলেম হয়, ধুলাবাড়ি ঢুকিয়ে তারা লাঞ্চের যে প্রবলেম হয়, এগুলো কে সমাধান করতো। আজকে আমরা খাটিগড়ার মাঝে আমার ভাইয়া বলছেন যে একটা কথা, বরগলার থেকে প্রেশার আছে, বরগলা তাকে করতে লাগবে। আমরা খাটিগড়া কিতা নেন টানি, আমরা খাটিগড়া এই কান কিতা সবর মানে জোর রাখা জায়গা নেই। এমএলএ কথা শুনি না, আমরা সার্কেল অফিসার না, আমরা যারা অফিসার অধিকতম কর্তৃপক্ষ যারা আসুন বা এই শাসক দল যারা নেতা মন্ত্রী যারা নেতাসকল যারা আসুন,
আসুন যারা নিজেরা নেতা জাহির করতে প্রস্তুত তখন সবসময় আগুইয়া এমএলএ খেলাইবার লাগে এরকম ক্যান্ডিডেট হল আমরা আসুন। এর আগে সেই ক্ষমতা নাইনি যে শাসক দলের কাছে প্রশ্ন করতে আজকে আমরা খাটি করে আমরা বর্তমানে খেলার রাস্তার এই অবস্থা কেন এই অবস্থায় দায়ী কে শাসক দলের আমরা সরকার খেলে বানাই আমরা এই উন্নতি করবি আমরা যারা মানুষের সুযোগ সুবিধা প্রদান করার লাগিয়া আর আমরা সরকারের বানাইয়া যদি আমরা এই সুযোগ সুবিধা পাই না আজকে আমরা ভুক্তভোগী হই আজকে যদি আমরা দুঃখ কষ্ট দিন কাটাইতে হয় তা আমরা এই সরকারের প্রয়োজন কিনা আমি বাইর লাগে আমরা 26 যদি এনে প্রবলেম হয় আমরা সবাই মিলিয়ে আমরা বুট বয়কট করবো আমরা দাবি পাইতে গিয়ে আমরা যেভাবে আন্দোলন করতে আন্দোলন করবো আর পূর্ত বিভাগে আমরা ধিক্কার জানাই পূর্ত বিভাগে যে এইভাবে রাস্তা লইয়া এটলিস্ট যদি জল মারত 2 টাইম তাহলে মানুষ একটু রেহাই পাইল না একটু আরাম পাইল না ছাত্রছাত্রী যাইতে একটু সুবিধা হইল না আমরা পূর্ত বিভাগে দাবি রাখি আর আমরা যারা রাস্তায় জল মারা হয় এবং অত্যন্ত বিলম্বে রাস্তায় কাজ করা হয়। কোকরাঝাড়ের রেলপথে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত এক উগ্রবাদীর সন্ধানে নাদাংগুড়িতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানের সময় রেলপথ বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ইপিল মুর্মু ওরফে রোহিত মুর্মু পুলিশের গুলিতে নিহত হয়। এই এনকাউন্টার প্রসঙ্গে কোকরাঝাড় জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রদান করেছে। সম্মেলনে পুলিশ জানায় নিহত ইপিল মুর্মু পূর্বেও ঝাড়খণ্ডের রেলপথ বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। গত বছরের অক্টোবরে ঝাড়খণ্ডের রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সে অসমে পালিয়ে আসে। পুলিশ আরও জানায় ঝাড়খণ্ডে সে রোহিত মুর্মু নামে পরিচিত হলেও কোকরাঝাড়ের কচুগাঁওয়ের গ্রাহকপুর এলাকায় সে ইপিল মুর্মু নামে পরিচিত ছিল। পূর্বে সে নাছলা নামের এক উগ্রবাদী সংগঠনের সদস্য ছিল। নাছলা সংগঠন আত্মসমর্পণ করার পরেও ইপিল মুর্মু আত্মসমর্পণ না করে ঝাড়খণ্ডে পালিয়ে যায় এবং সেখানে নতুন করে একটি নাছলা গোষ্ঠী গঠন করে কমান্ডেন্ট হিসাবে দায়িত্ব নেয়। পরে সে মাওবাদীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। কোকৰাঝাৰত যিজন ব্যক্তিয়ে ৰেল দুৰ্ঘটনা কৰিব চেষ্টা কৰিছিল আজি ৰাতিপুৱা পুলিচৰ এনকাউণ্টাৰত তেওঁৰ মৃত্যু হৈছে। ডিটেইলছ মই গম নাপাওঁ, মই গুৱাহাটীত গৈহে গম পাম। ফিরছে একটি বিরতির পর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। 14 বছরের নাবালিকা স্কুল ছাত্রী 9 মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় সোনাইর নগদের গ্রাম দ্বিতীয় খণ্ড এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার নরসিংপুর সমাজ কল্যাণ মহিলা সমিতির সদস্যরা নাবালিকা সহ পিতামাতার সঙ্গে নিয়েই সোনাই থানায় নিয়ে আসেন। এদিকে নাবালিকার মা রুবি রানী দাস ধলাই থানার পানিভরা বস্তির মঞ্জেশ বড়াইকে অভিযুক্ত করে সোনাই থানায় লিখিত মামলা দায়ের করেন। পুলিশ দায়ের করা এজাহারে তিনি জানিয়েছেন তাদের মূল বাড়ি আমরাঘাটের ভুবনখালে। বিগত 14 বছর থেকে তারা সপরিবারে নবদ্বীপ গ্রাম দ্বিতীয় খণ্ডের পুলিশ কর্মী বিতাননাথের বাড়িতে সপরিবারে বসবাস করে আসছেন। তার স্বামী সন্তোষ দাস বিতাননাথের বাড়িতে কৃষি কাজ করতেন। তাদের সরলতার সুযোগে বিতাননাথের বাড়িতে থাকা ট্র্যাক্টর চালক 2 সন্তানের জনক মঞ্জেশ বড়াই একাকিত্বের সুযোগে 9ম শ্রেণীতে পাঠরত তার কন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ফুসলিয়ে কুকর্ম করে।
মা বাবা সহ সবাইকে প্রাণে মারার হুমকি দিয়ে কাউকে বিষয়টি প্রকাশ না করার জন্য সতর্ক করেছিল। প্রাণ সংশয়ের ভয়ে নাবালিকা মুখ খোলেনি। 3 মাস নাবালিকার পেটের বেদনা দেখা দেওয়ার তাকে নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করেন। কিছুদিন পূর্বে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাদের মনে সন্দেহ হয়। বাড়ির মালিক বিষয়টি জানার পর নরসিংপুরের সমাজ কল্যাণ মহিলা সমিতির দ্বারস্থ হন। মহিলা সমিতির সদস্যরা তার শারীরিক চিকিৎসা করতে নিয়ে গেলে মূল রহস্য বেরিয়ে আসে। নাবালিকা মহিলা সমিতির সদস্যদের কাছে সব তথ্য জানিয়েছে। যে আমরা বিষয়টা তদন্ত করিয়া বুঝাইয়া মেয়েটার কাছ থেকে আসল কথাটা লইবার লাগিয়া যে কেন বিষয়টা কি, যে তার মনে একটা কিরকম লাগে, বিভিন্ন দিক থেকে নানান ধরনের গুজব শুনতেছই, তাই কইছি যে আমরা যাইতাম গিয়া এটা বিষয়বস্তুটা তদন্ত করিয়া কি জিনিসটা এটা জানতাম। তখন তার কাছ থেকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা তার বাসাতে গেছি। গিয়া তখন আমরা মহিলা সমিতি সব গেলাম। যাওয়ার পরে তারার যে প্রেসক্রিপশনগুলা, মেয়ের মা বাবা তারা একটু পড়ালেখা কম, তো তারার কাছ থেকে আমরা প্রেসক্রিপশনগুলা দেখলাম। দেখার পরে আমরা দেখলাম যে এগুলা, এখন আমরা তো কেউ ডক্টর না, কিছু একটা যে টিউমার বা প্রেগনেন্সি কিছু তো কইতে পারতাম না। তখন আমরা এই যে ল্যাবরেটরি থেকে ইয়ে করা হয়েছে বা আমরা যে ওই ম্যাডাম ডক্টর ওই আমরা যোগাযোগ করলাম যে এই রিপোর্টটা কি টিউমার না প্রেগনেন্সি। তখন তারা বললো না এটা প্রেগনেন্সি। এরপরে তো আমরা এই কথা একটা মেয়েরে ইয়ে করলাম, জিজ্ঞাসা করলাম যে কীভাবে কী হয়েছে, খেয়ে করছে। তখন ওই মেয়েটায় খুব মানে ভয় ফাইয়া মানে কইল যে তার বাসাতে একজন ছেলে থাকে, ট্র্যাক্টর চালায়, সাম বারোই মঞ্জেশ বারোই। ওই ছেলেটার কথা কইছে যে হে এইরকম জোর জবস্তি করে এইরকম করছে। তাই আমরা খুব মায়া দিয়া মেয়েটারে জিজ্ঞাসা করলাম যে অন্তত কতদিন আগে কত সব কিছু খুইল। খোয়ার পরে আমরা কইলাম যে তুমি এতদিন থেকে তুমি এখানে খুইলাই না। কইছে ওই ছেলেটায় কইছে যে যদি তার কথা হয় তাইলে বহুত খারাপ হইব, তারে মারি লইব, তাইরে মারি লইব, ওই বয়ে খেউটা কইছে না। এরপরে তো দাদারে কইলাম যে আমরা তখন দেখছি মেয়েটার কন্ডিশন মানে দাঁড়াইতে পারে না, এরকম শরীরে খাপের খুব খারাপ অবস্থা। এরপরেও আমরা তার এরিয়ার যে নার্স আশা তারা খবর করলাম। তখন তারা কইছি যে না আমরা তো কিছু করতে পারতাম না, আমরা তো মানে থানার কোনো কিছু না পাইলে বিষয়টা তো একদম কীরকম লাগে। ও আমরা পরে বাধ্যই আমরা এখান থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হইলাম যে এখন আইনের দ্বারা যেটা মানে মেয়েটা যেভাবে সুস্থ হইতো মানে সুন্দরভাবে হইতো, এটা কীভাবে মেডিকেল থেকে কীভাবে শুশ্রূষা পাইতো এটা আমরা এই থানায় প্রশাসনে একটা লাইন করিয়া দিত। আর যে যে এই কাজটা করছে যে ছেলেটায় তার উপযুক্ত শাস্তি আমরা। সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মনের 6ষ্ঠ প্রয়াণ বার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠান বরাক নাগরিক সংসদের। ভারতের মতো গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যম ব্যতীত গণতন্ত্র কার্যত অচল। শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মনের 6ষ্ঠ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল গণতন্ত্র ও সংবাদ মাধ্যম। অনুষ্ঠানে বিশ্বজিৎ রায়বর্মনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা। সাংবাদিকতায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অহিলি দাসকে বিশ্বজিৎ রায়বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস, শিলচর প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, কবি লেখিকা আরতি দাস। ছবি তুলতে তো শুভ সন্ধ্যা এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমাকে এই এতটুকু সম্মান দেওয়ার জন্য আমাকে যোগ্য মনে করেছেন। আশা করি আমি আপনাদের এই আশাটাকে আমি সবসময় বেঁচে রাখবো এবং এগিয়ে যাব। আর আমাদের প্রয়াত শ্রী সরকার
বিশ্বজিৎ রায় বর্মনকে প্রণাম জানাই। ওনার স্মৃতিতে আজ এই পুরস্কার পেয়ে নিজেকে সত্যিই আমার সৌভাগ্য মনে করছি। আশা করি ওনার আদর্শেই এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে, এবং সবার সকলকে ধন্যবাদ জানাই। এ অঞ্চলে যুব প্রজন্মের অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের আজ ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আজকে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করেছি। আজকের অনুষ্ঠান সূচিতে ছিল বিশ্বজিৎ রায় বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান। এ অঞ্চলের তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিমান সাংবাদিক শ্রীমতী অহেলি দাসকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত আলোচনার বিষয় ছিল গণতন্ত্র এবং সংবাদ মাধ্যম। আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা হয়েছে এবং যে কথাটুকু উঠে এসেছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত সংবাদ মাধ্যম আজ বিভিন্ন দিক থেকে চরম হুমকির সম্মুখীন। দেখা যাচ্ছে যারা রাষ্ট্রের পরিচালক, যারা বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন রয়েছেন, তারা সংবাদ মাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন এবং বহু ক্ষেত্রে সাংবাদিকরা শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন, তাদের হত্যা করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের কারাগারে বা সংশোধনাগারে প্রেরণ করা হচ্ছে এবং দেশদ্রোহী মামলায় অভিযুক্ত করা হচ্ছে। আমরা আজকে এই আলোচনা সভা থেকে রাষ্ট্রের পরিচালকদের প্রতি এই বার্তা দিচ্ছি যে আপনারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতি অত্যন্ত সহনশীল এবং দায়বদ্ধ ভূমিকা পালন করুন। কারণ ইতিহাসের দেওয়াল লিখন বলে একটা কথা রয়েছে, সেটা আপনাদের অবশ্যই মনে রাখা উচিত। কারণ হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এক সময় যারা আগেকার সরকারের সেই সাংবাদিক বিরোধী নীতির সমালোচক ছিলেন, আজকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় এসেই সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে তারা বিবেচনা করছেন। এই আচরণ কোনো অবস্থায় কাম্য নয়। আজকে বিশ্বজিৎ রায় বর্মনের ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করছি এবং আগামী দিনে তার স্মৃতিতে আমরা আরও বড় পরিসরে কিছু করার চিন্তা ভাবনা করছি। হাইলাকান্দি জেলার লালার আয়নাখাল তেমাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড সংঘটিত হয় সবজির গোদামে। মুহূর্তের মধ্যে উপরে উঠতে থাকে আগুনের লেলিহান শিখা। এতে ছাই হয়ে যায় বিভিন্ন দ্রব্যাদি। অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হলে সময় মতো না এসে ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় গোদাম ঘরে থাকা দ্রব্যাদি রক্ষা করা সম্ভবপর হয়নি। তবে স্থানীয়রা বালু ও জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে অগ্নি নির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে আগুনের লেলিহান শিখায় গোদামের পার্শ্ববর্তী দোকানঘর খানিকটা ক্ষতি হয়েছে। আগামীকাল থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শিলচর SM দেব স্টেডিয়ামে প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে। বিকেল ৪:৩০ উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও আরও অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের বক্তব্যের পর ঠিক সন্ধ্যে ৬টায় ফ্ল্যাগ লাইটের মাধ্যমে প্রথম ইন্ডিয়া ক্লাব ও অভিনব ক্লাবের খেলা দিয়ে শুরু হবে। আজ জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি শিবব্রত দত্ত খেলার বিষয়ে অনেক কিছু বলেন। প্লেয়ারদেরকে আপনারা দেখতে পাবেন, দর্শকরা দেখতে পাবে। আমাদের উদ্দেশ্য হলো ভালো প্লেয়ার যদি এখানে খেলে, এই মাঠে খেলে, তখন আমাদের যে যারা প্লেয়াররা রয়েছে, আমাদের যে প্লেয়াররা রয়েছে, আমাদের একাডেমির প্লেয়াররা রয়েছে, আমাদের শিলচরের যারা উঠতি প্লেয়ার রয়েছে, তারা এই খেলা দেখে অনেক খেলার স্ট্র্যাটেজি দেখতে পাবে
আনন্দ পাবে এবং নিজেকে তৈরি করতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে সুপার ডিভিশন, অনেকে বলে যে এই টুর্নামেন্টে তো অনেক বাইরের প্লেয়ার খেলে। বাইরের প্লেয়ারের খেলারও ভালো দিকও রয়েছে, কারণ একটা কম্বিনেশনে যখন খেলা হয় বাইরের প্লেয়ারের সাথে আমরা তো 5 জনের বেশি বাইরে থেকে নিতে পারছি না, কাজে কম্বিনেশন যখন হয় তখন লোকাল প্লেয়াররাও তাদের সাথে থেকে অনেক কিছু ডেভেলপ করতে পারে। এই উদ্দেশ্যে এরকম টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। আর পিজি গ্রুপের কথা বলবো কি, ওরা বিগত গত বছর থেকে এই টুর্নামেন্টটা স্পন্সর করে আসছে। অন্যান্য টুর্নামেন্ট ওরা স্পন্সর করে, কিন্তু ফুটবলের টুর্নামেন্টটা গত বছর এবং এটা দ্বিতীয় সংস্করণ প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন যেটা। তো আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পিজি গ্রুপের কর্ণধার প্রণয় বণিক এবং প্রিয়াংশু বণিককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা স্কুলগুলোতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি, যাতে ওরা স্কুল এবং কলেজের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠান, এই খেলা দেখতে পারে এবং তাদের জন্য আমরা এমনিতেও কোনো গেট ফি, এন্ট্রি ফি রাখছি না, যার জন্য সবাই এসে দেখতে পারবে এবং ফ্লাড লাইটে খেলা দেখারই আনন্দটাই আলাদা। তাই আমরা সবার কাছে আমার বিনম্র আবেদন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।